ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা এই বিষয়টি পড়ব। সংঘবদ্ধতার গোড়ার কথা, সংঘবদ্ধতা বিষয়টি কি? আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যখন সাম্রাজ্য বিস্তারের নাম করে শোষণ ও নিপীড়ন চালাচ্ছিল, মানে সমগ্র ভারতকে নিজেদের আন্ডারে রাখতে চেয়েছিল, সেই সময় ভারতের বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা সংঘবদ্ধতার মাধ্যমে এই ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ছোট ছোট বিদ্রোহ সংগঠিত করেছিল। সেই সংঘবদ্ধতার গোড়ার কথা আমরা দেখছি 1857 বিদ্রোহ, মানে হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহে আমরা জানি 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে ভারতীয়রা ছোট ছোট রাজনৈতিক দলগুলি তারা বিদ্রোহ সংগঠিত করেছিল। তার মধ্যে একটি অন্যতম বিদ্রোহ হচ্ছে এই 1857 সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ। আমরা এই মহাবিদ্রোহ সম্পর্কে একটু যদি ধারণা নেই, তাহলে সেটা হচ্ছে আমরা 100 বছর আগে যদি যাই, তাহলে আমরা একটা বিশেষ ঐতিহাসিক ঘটনার কথা জানি। সেটা হচ্ছে 1757 সালের পলাশী যুদ্ধ। এই পলাশী যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই 1757 থেকে 1857 সালে 100 বছর ভারত জুড়ে যে তাদের সাম্রাজ্য বিস্তার চালিয়ে গিয়েছিল এবং তার ফলে ভারতীয়দের উপর যে শোষণ চালিয়েছিল, তার প্রতিবাদ স্বরূপ আমরা দেখতে পাই এই 1857 মহাবিদ্রোহ তথা সিপাহী বিদ্রোহ। আমরা এটাকে প্রথমে সিপাহী বিদ্রোহ বলেই জানবো, কারণ সিপাহীদের থেকে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে। যদিও এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ মতপার্থক্য রয়েছে, সেই বিষয়টা আমরা অন্য ক্লাসে জেনে নেব। তো এটাই ছিল 1857 সালে মহাবিদ্রোহের গোড়ার কথা, মানে সংঘবদ্ধতার গোড়ার কথায় যদি আমরা আসি, তাহলে 1857 সালে মহাবিদ্রোহ একটি অন্যতম বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহেরই একটি বিষয়, যেটা এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। যে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন ছিল এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন এটা ছিল এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তো এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন কেন প্রত্যক্ষ কারণ? কারণ আমরা জানি যে ভারতীয় সৈনিকদের, সামরিক বাহিনীতে ভারতীয় সৈনিকদের যে একটা বঞ্চনার শিকার, এই বঞ্চনার শিকারের পরিণতি কিন্তু 1857 সালে সেই মহাবিদ্রোহ, যেটা ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সিপাহীরা অংশগ্রহণ করেছিল। তো এই সময় আমরা জানি যে সিপাহীরা এই টোটার প্রচলন, মানে টোটা ব্যবহার করতে অস্বীকার করে। যেই টোটার দ্বারা এই এনফিল্ড রাইফেলটি চলবে, সেই টোটাটি তারা ব্যবহার করতে অস্বীকার করে। তার কারণ এই সময় মানে একটা গুজব ছড়িয়েছিল যে এই খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, ফলে হিন্দু ও মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহারে অরাজি হয়। এই অসন্তোষ শেষ পর্যন্ত জ্বলে ওঠে বড়লাট লর্ড ক্যানিং এর আমলে। এই সময় একটা কথা বলে নেই যে বড়লাট লর্ড ক্যানিং, যিনি 1856 থেকে 62 খ্রিস্টাব্দে ওই সময়ের ভারতের বড়লাট ছিলেন তথা ভাইসরয় ছিলেন ভারতের বড়লাট লর্ড ক্যানিং। কোন সময়? 1857 সালে, যখন মহাবিদ্রোহ চলছিল। তো আমরা জানি এই সময়ে ব্যারাকপুরের সেনানিবাসে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী মঙ্গল পাণ্ডে 29 মার্চ প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মঙ্গল পাণ্ডে, যাকে এই বিদ্রোহের প্রথম শহীদ বলা হয়, মঙ্গল পাণ্ডে, তথা প্রধান নেতৃত্ব ছিল এই মঙ্গল পাণ্ডে, যিনি 1857 সালের বিদ্রোহে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আমরা জানি যে ব্যারাকপুরের সেনা অভ্যুত্থানের পর এই খবর শীঘ্রই অন্যান্য সেনানিবাসে ছড়িয়ে পড়লে সেখানে বিদ্রোহ শুরু হয়। যেমন 10ই মে মিরাট, 11ই মে দিল্লি সেনানিবাসে এই বিদ্রোহ শুরু হয়। এরপর 13ই মে ফিরোজপুরে, 14ই মে মুজাফফরনগর, 20 মে আলীনগর, 21শে মে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, 30শে মে লখনৌ এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তো ধীরে ধীরে এই বিদ্রোহ শুধু এই কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না, এই বিদ্রোহের ব্যাপ্তি আরো ব্যাপক আকার ধারণ করেছিল পরবর্তীকালে। একটু আগে আমরা জানলাম যে 1857 সালে প্রত্যক্ষ কারণ টোটার প্রচলন, মানে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন কিভাবে এই সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা নির্বাচিত করতে পারি। তো এবার 1857 সালের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আমরা একটু জানবো। এই চরিত্র প্রকৃতির মধ্যে বিষয়টি কি, যে এই বিদ্রোহের ফিচার্সটা কি ছিল। এই বিদ্রোহ
কতদূর ছড়িয়েছিল, আর এই বিদ্রোহের নামকরণের পেছনে কোনো যৌক্তিকতা রয়েছে কিনা। আমি আগেই বলেছি যে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত এখানে ভিন্ন রয়েছে। কেউ বলেছে এটাকে নিছক সিপাহী বিদ্রোহ, কেউ বলেছে এটাকে সামন্ত বিদ্রোহ, কোনো ঐতিহাসিক বলেছে এটাকে মহাবিদ্রোহ। তো এর পিছনে অবশ্যই প্রত্যেকটি ঐতিহাসিক তার নিজস্ব মতামত ব্যক্ত করেছে। আমরা প্রথমেই বলবো ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস প্রমুখ একে নেহাত একটি সেনা বিদ্রোহ বলে মনে করেন। তাদের মতে আমরা বলতে পারি তাদের মতে এটা শুধু সেনাদের মধ্যেই তথা সেনাবাহিনীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপর অক্ষয় কুমার দত্ত, মানে আমাদের ভারতীয় ঐতিহাসিক অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ ভারতীয় এই ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। মানে যদি বলি যে এই চার্লস রেক্স এবং এই আমাদের ভারতীয় ঐতিহাসিক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এরা একই মতামত পোষণ করেছিল যে সিপাহী বিদ্রোহ ও তথা কি সেনা বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ একই বিষয়। এবং অন্যদিকে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের মত যদি একটু আমরা যাচাই করি তাহলে অবশ্যই দেখতে পারি যে তাদের মতে এই বিদ্রোহে শুধু সিপাহীরা অংশগ্রহণ করেনি। এই বিদ্রোহে সমাজে, মানে ভারতীয় সমাজে, ভারতের নিচু স্তর থেকে বিভিন্ন স্তরে, মানে শ্রমিক সংগঠন থেকে শুরু করে কৃষক সংগঠন সবাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যার জন্য তাদের মতে 1857 সালের খ্রিস্টাব্দকে মহাবিদ্রোহ বলে অভিহিত করা হয়। এবার এছাড়াও ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে প্রমুখ এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের গণচরিত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের মতে এই বিদ্রোহ ভারতের কয়েকটি ছোট অঞ্চল বা শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, অযোধ্যা, লখনৌ, কানপুর, বেরেলি, ঝাঁসি, বিহার সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তো এই সময় আরেকটা বিষয় আমি বলে নেই যে সিপাহীরা কিন্তু ওই সময় পুরো দিল্লি অঞ্চলটাকে ক্যাপচার করে নেয়, পুরো দিল্লি অঞ্চলটাকে দখল করে নেয় এবং মুঘল সম্রাট, মানে সিংহাসনচ্যুত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে। ভারতের সম্রাট যেহেতু মুঘল সম্রাট, এখানে একটা বিষয় জেনে নেবে যে মুঘল সম্রাট এরা কিন্তু ইংরেজদের প্রায় সমকক্ষ ছিল। মানে ইংরেজরা যে আদেশ দিত মুঘল সম্রাটরা সেটা অক্ষরে অক্ষরে পালন করতো। কিছু কিছু মুঘল সম্রাটদের ক্ষেত্রে দেখা গেছে যারা ইংরেজ সরকারের সান্নিধ্যে ছিল না তাদেরকে সিংহাসনচ্যুত করা হয়েছিল। ঠিক তেমনি দ্বিতীয় বাহাদুর শাহকেও ইংরেজরা সিংহাসনচ্যুত করেছিল এবং সেই সিংহাসনচ্যুত সম্রাটকেই এই সেনানিবাসের, মানে এই সিপাহীরা ভারতের সম্রাট উপাধিতে ভূষিত করে। তাহলে এখানে একটা শর্ট প্রশ্ন যে ভারতের সম্রাট বলে ভারতের সম্রাট কাকে বলা হয়? তাহলে আমরা একবারে বলতে পারি দ্বিতীয় বাহাদুর শাহ। এছাড়াও পরবর্তীতে আমরা দেখি কানপুরের নানা সাহেব, তাঁতিয়া তোপি, পাণ্ডুরঙ্গ এই বিশেষ বিশেষ ব্যক্তিত্বগণ, বিহারের কুনওয়ার সিং নাম করা, অযোধ্যার হজরত মহল, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ফৌজাবাদের মৌলভী আহমদুল্লাহ প্রমুখ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যার জন্য এই বিদ্রোহকে একটি গণবিদ্রোহ বলা হয়। গণবিদ্রোহ মানে সমস্ত মানুষজন এই বিদ্রোহে একাত্মভাবে সামিল হয়েছিল, যার জন্য এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয়। আমরা এবার জানবো যে মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে। তার মানে আমরা এতক্ষণ 1857 ছিলাম, তো এবার 58, তার মানে আমরা বুঝতে পারছি যে বিদ্রোহ প্রায় শেষ দিকে। তার মানে ব্রিটিশ সরকার এই বিদ্রোহকে দমন করার উদ্দেশ্যে একটি দমন নীতি গ্রহণ করে, যেটা মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে তারা এই দমন নীতিটি কার্যকর করার একটা সুন্দর রূপরেখা তৈরি করে। তো এই তীব্র দমন নীতির ফলে 1857 খ্রিস্টাব্দের শেষ দিকে বিদ্রোহ থেমে যায়। তো মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। আমরা অবশ্যই বলতে পারি যে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পেছনেও কিন্তু একটা, মানে ব্যর্থ হওয়ার পরেও আমরা গর্বের সহিত বলতে পারি ভারতবাসীরা যে এই বিদ্রোহের ফলে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একটা ভিত ছিল, একটা পাকাপোক্ত ভিত ছিল ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের জন্য, এই ভিতটা কিন্তু তাদের দুর্বল হয়ে যায়, মানে নড়বড়ে হয়ে যায়। তো ফলে ব্রিটিশ পার্লামেন্ট কি করলো? ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে, এই ভারত শাসন আইনে তারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। আমরা এটা বলতে পারি কিন্তু যে 1858 খ্রিস্টাব্দে
1858 খ্রিস্টাব্দে কিন্তু ব্রিটিশ শাসন সেটা কিন্তু অবসান হয়। কিসের মাধ্যমে? ভারত শাসন আইনের দ্বারা, এবং সেই ভিক্টোরিয়া মানে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে। আর এই সময় আমরা জানি যে এই মহারানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব নেন। তার উপাধি হয় ভাইসরয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তোমরা খুব ভালো করে মনে রাখবে। এই মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। মানে তারা বলতে পারো যে একটা ভারতীয়দের মুখ বন্ধ করার জন্য তারা একটা নীতি তাদের সামনে পেশ করে, যে এই নীতির মাধ্যমে তাদের কাছে কিছু আশা দেওয়া হয় যে তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদের উপর দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে এই মহারানীর ঘোষণাপত্রে যে সমস্ত শর্ত তারা রেখেছিল সেগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেনি বা করেনি। তো এই ঘোষণাপত্রের দ্বারা প্রথমত ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানায়, যে ধর্মীয় বিষয়ে ভারতীয়দের উপর কোনো হস্তক্ষেপ ব্রিটিশ সরকার করবে না। দ্বিতীয়ত সত্যবিলোপ নীতি বাতিল করা হয়। তৃতীয়ত দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। দেশীয় রাজাদের দত্তক গ্রহণ মানে দেশীয় রাজারা কোনো একটি নির্দিষ্ট অঞ্চল তারা নিজেদের আন্ডারে নিয়ে শাসন করতে পারবে, এটাকে দত্তক বলা হয়। তো চতুর্থত ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হয়। এটা একটা ভাইটাল বিষয় যে ব্রিটিশ সরকার আর কোনোদিন ভারতবর্ষকে শাসন করবে না। এটা কিন্তু একটা আনন্দের বিষয় ছিল যে ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে তারা এক কথায় একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে আমরা আর কোনো শাসন করব না, শোষণ তো নয়। পঞ্চমত, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়। এগুলো ঘোষণাপত্র কেন বলা হয়? কারণ এগুলো ঘোষণা করা হয়, অ্যানাউন্স করা হয়। হ্যাঁ, তো ষষ্ঠত, দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে এমন কথাও বলা হয়। তো আমরা এটাই মহারানীর ঘোষণাপত্রে আমরা দেখতে পেলাম যে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয়দের উপর কি কি ঘোষণাপত্র তারা জারি করলো। যদিও পরবর্তীতে আমরা যদি ঘোষণাপত্রের কুফল দেখতে পারি বা ব্যর্থতা দেখতে পারি, তাহলে পরবর্তীতে আমরা অবশ্যই দেখতে পারবো যে মহারানীর ঘোষণাপত্র আদৌ কিন্তু সেইভাবে মানা হয়নি, বা সেই নীতিগুলো যেগুলো এখানে ঘোষণা করা হয়েছিল সেগুলো আদৌ কিন্তু ব্রিটিশ সরকার অক্ষরে অক্ষরে পালন করেনি।